সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন। আর আজকে আমাদের আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ অর্থাৎ আপ বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত। রাফে সালমান রিফাত, আপনাকে ভিওডি বাংলা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুরুতে আলোচনায় চলে যাব। আজকের প্রধান আলোচনার বিষয়, আমরা জানি যে ডাকসু নির্বাচনকে ঘিরে আসলে এক ধরনের কৌতূহল রয়েছে সারা দেশের মানুষের মধ্যে। আমরা জানি যে সব ক্ষেত্রেই আমাদের পেছনের ইতিহাস ঐতিহ্য আমরা যদি লক্ষ্য করি, বিভিন্ন আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় অবদান রয়েছে। আমরা ২৪-এর গণ অভ্যুত্থান বলি, আর ৬৯-এর গণ অভ্যুত্থান কিংবা ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, সবখানেই তাদের ভূমিকা রয়েছে। এখানে ডাকসু নির্বাচনের যখন তারিখ ঘোষণা করলো, অর্থাৎ তফসিল ঘোষণা করলো নির্বাচন কমিশন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচন কমিশন, তারা সেটি ঘোষণার পরপরই কিন্তু মানুষের সেই আগ্রহ আরও দিন দিন বেড়েই চলেছে। এরই মধ্যে আজকে আমরা দেখলাম বিভিন্ন ছাত্র রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে, রাজনৈতিক সংগঠনগুলোর ছাত্র সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু নিজ নিজ ব্যানারে তাদের প্যানেল ঘোষণা করেছে। ছাত্র দল, শিবির, আমরা দেখেছি এনসিপির ছাত্র সংগঠন, বাম ছাত্র সংগঠনগুলো সবাই তাদের প্যানেল ঘোষণা করেছে। আপনি আপনার মন্তব্য কি আসলে? আমি এটিকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছি, কারণ আমরা যখন গত বছর ২৪-এর জুলাই আগস্ট মাসে এরকম একটি ছাত্র জনতার অভূতপূর্ব সম্মিলনে একটি গণ অভ্যুত্থান দেখলাম, তখন যখন এই আন্দোলনটি শুরু হয়, কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন ছিল, সে আন্দোলন কিন্তু একটা পর্যায়ে অত্যন্ত তীব্রভাবে এই দাবিতে এসেছিল যে ক্যাম্পাসগুলিতে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনৈতিক যে সংস্কৃতি, এখান থেকে বের হয়ে এসে কিভাবে এই সংস্কৃতিকে চেঞ্জ করা যায় এবং একটি ছাত্র বান্ধব, ছাত্রদের মধ্যে ডেমোক্রেটিক প্রতিযোগিতামূলক একটি রাজনৈতিক ধারা কিভাবে আবার শুরু করা যায়। এবং আমাদের মধ্যে গ্রহণযোগ্য ধারাটি হচ্ছে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্রদের কল্যাণের জন্য যে প্রতিযোগিতামূলক রাজনীতি, সেই ধারা। তো সেখানে সেই বিষয়টি খুবই স্পষ্টভাবে এসেছিল। এবং এরপরে যখন স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, তারপরে বারবার এই দাবিটি সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে ছাত্র রাজনৈতিক যে সংগঠনগুলো আছে, সবার পক্ষ থেকে বারবার এসেছে যে ক্যাম্পাসে ছাত্র সংসদকে কার্যকর করা এবং ছাত্র সংসদকে ফাংশনাল রাখার জন্য যেই ছাত্র রাজনৈতিক ডাকসুর যেই গঠনতন্ত্র আছে বা যেই স্ট্রাকচার আছে, সেখানে কি কি সংস্কার নিয়ে এসে কত দ্রুত একটি ছাত্র সংসদ নির্বাচনের দিকে যাওয়া যায়, সেটার জন্য ছাত্রদের পক্ষ থেকে বারবার দাবি এসেছে এবং সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে। এটি আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে স্বচ্ছতা, জবাবদিহিতা এগুলো নিশ্চিত করার জন্য একটি অত্যন্ত ইতিবাচক ব্যাপার। সো আমার মনে হয় যে সামনের দিনে বাংলাদেশে ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতিতেও ডাকসু সহ অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলি আছে, সেখানে ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করে। আমরা সেটি প্রত্যাশা করি। আমরা দেখলাম যে ছাত্র দল যে প্যানেল ঘোষণা করেছে, সেখানে তারা ভিপি হিসেবে নাম বলেছেন আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ। অন্যদিকে আমরা দেখছি যে শিবির যে প্যানেল ঘোষণা করেছে, তাদের সাদিক কায়েম আছেন ভিপি প্রার্থী হিসেবে, জিএস হিসেবে আছেন SM ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন খান। পাশাপাশি এনসিপির যে ছাত্র সংগঠন রয়েছে, গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাস, তাদের প্যানেলের নাম, সেখানে তারা ভিপি আব্দুল কাদের, জিএস আবু বাকের মজুমদার এবং এজিএস তাদের এজিএস প্রার্থীর নাম আশরেফা। এই আর বাম ছাত্র সংগঠনগুলো ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্রলীগ BSL যৌথ প্যানেল ঘোষণা করেছে। তারা ভিপি নাইম হাসান হৃদয়, এনামুল হাসান অনয় জিএস এবং এজিএস প্রার্থী আছেন অদিতি ইসলাম। যেসব আর স্বতন্ত্র আরেকজন আছেন উমামা ফাতেমা, যিনি এনসিপির মুখপাত্র ছিলেন। আপনার কাছে মনে হয় আরো আছে উমামা ফাতেমা এখনো তার প্যানেল ঘোষণা করেননি?
আবার আজকে বিকালে সম্ভবত ডিউ ফার্স্ট স্লোগান নিয়ে আরেকটি প্যানেল ঘোষিত হয়েছে, যেখানে জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ ভিপি প্রার্থী, তারপরে মাহিন সরকার এনসিপি থেকে বহিষ্কৃত, যিনি রিসেন্টলি এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করেই সম্ভবত তাকে বহিষ্কার করা হয়েছে, সেই মাহিন সরকার জিএস পদপ্রার্থী, এবং তারাও তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। একই সাথে আমরা 2019 সালের ডাকসুতে সম্ভবত শামসুন নাহার হলের যে ভিপি ছিল তাসনিম আফরোজ ইমি এবং মোল্লার বসু, তারা আরেকটি প্যানেল ঘোষণা করেছে। সো প্যানেল আরো আসছে এবং এটি অত্যন্ত ইন্টারেস্টিং একটি ব্যাপার। ঢাকা ইউনিভার্সিটিতে যতগুলো প্যানেল হবে, ডাকসুর এই নির্বাচনটি তত বেশি প্রতিযোগিতামূলক এবং খুব ফলাফলের জায়গাতে আমি মনে করি যে এটি অত্যন্ত মানে প্রেডিক্ট করাটা হয়ে পড়বে। কিন্তু তারপরে আমরা দেখেছি বিগত দিনে কিন্তু এই শিক্ষার্থীরা, অর্থাৎ যারা প্রার্থী হয়েছেন, তারা কিন্তু আন্দোলন সংগ্রামে সবাই ভূমিকা রেখেছেন। আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখেননি এরকম কেউ কিন্তু এখানে নেতৃত্ব পর্যায়ে আমরা দেখছি না। এখানে জনপ্রিয়তার দিক থেকে যদি আপনাকে বলা হয় যে আসলে জনপ্রিয়তার দিক থেকে কোন প্যানেল এগিয়ে আছে, কোন প্যানেল অধিকাংশ প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে? আচ্ছা, জনপ্রিয়তা মাপার যে প্যারামিটার, যে নীতি, সেটি তো আসলে সামনে যে নির্বাচনে বোঝা যাবে। সাধারণত তারাই বেশি জনপ্রিয় এবং গ্রহণযোগ্য যাদেরকে শিক্ষার্থীরা ভোট দিয়ে নির্বাচিত করবে। আমার মতে এই ইলেকশনে ছাত্র দলের যে আজকের যে মুভ ছিল, তারা তাদের যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে, এটি অত্যন্ত স্মার্ট একটি মুভ ছিল। আগের দিন শিবির তারাও যে প্যানেল ঘোষণা করেছে, এটি অত্যন্ত, এখানে আমরা দেখতে পেয়েছি যে একজন চাকমা তিনিও আছেন এই প্যানেলে, নারী আছে এই প্যানেলে 4 জন, ছাত্রদলের প্যানেলেও পাহাড়ি 2 জন আছেন। সো প্রত্যেকেই যার যার জায়গা থেকে যতটা ইনক্লুসিভ করা যায়, যত বেশি অন্তর্ভুক্তিমূলক করা যায়, তারা চেষ্টা করছে। এবং একই সাথে প্রত্যেকে যার যার জায়গা থেকে যেই পদগুলোতে বিভিন্ন ছাত্রদেরকে ইনক্লুড করে তাদের প্যানেল ঘোষণা করার চেষ্টা করছে, সেখানে আমরা দেখতে পাই যে ওই পদগুলোতে তাদের থাকার যে প্রাসঙ্গিকতা, তাদের থাকার যে যৌক্তিকতা, সেইগুলোকে মাথায় রেখে তারা চেষ্টা করছে তাদের প্যানেল সাজানোর। তো এই ব্যাপারগুলি খুবই পজিটিভ। কিন্তু জনপ্রিয়তা এই মুহূর্তে আসলে এটা করা কঠিন যে কে সবচেয়ে বেশি জনপ্রিয় বা কার জনপ্রিয়তা কতটুকু। আমার মনে হয় যে সামনের দিনে এটি নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে। এটি ঠিক আছে, কিন্তু আপনাকে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, আসলে কোন বিষয়গুলো বেশি প্রাধান্য দিয়ে ভোট দিবে শিক্ষার্থীরা? আপনার কাছে কি মনে হয়, মানে একজন শিক্ষার্থী হিসেবে কি অনুভব আপনার, যে আসলে এই বিষয়গুলো সমাধান করতে পারবে যারা, বা এই সমস্যাগুলো, সে কি সমস্যা আসলে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে? আসি ঢাকা ইউনিভার্সিটিতে ঐতিহাসিকভাবে সবচেয়ে প্রকট সমস্যা, আমরা যখন ছাত্র জীবনে ছিলাম তখন সবচেয়ে প্রকট সমস্যা ছিল আবাসনের সমস্যা। হলে সবাই প্রথম বর্ষ থেকেই সিট পেত না। ভালো সিট পাইতে তাদের সেকেন্ড থার্ড ইয়ারে উঠে যাওয়ার পরে দেখা গেছে সিট পেত। তো এটির একটি বড় মানে সমস্যার যেই ব্যাকগ্রাউন্ডের কারণ, সেই কারণের একটি বড় কারণ ছিল পলিটিক্যাল কালচারটা। কারণ দেখা যেত যে যেহেতু ক্যাম্পাসে হলগুলো ছাত্রলীগের একচ্ছত্র নিয়ন্ত্রণে ছিল, ছাত্রলীগের যারা নেতাকর্মী ছিল, নেতৃবৃন্দের মধ্যে দেখা গেছে যে তাদের আনুষ্ঠানিক পড়াশোনার মাস্টার্স অনেক আগে শেষ হয়ে গেছে, কিন্তু এখনো হলে সিট দখল করে রাখছে আর কি। তো এই যে সিট দখলের রাজনীতি, এটির ফলে ছাত্রদের আবাসনের একটা বড় সংকট ছিল। একই সাথে ইনফ্রাস্ট্রাকচারগত সংকটও আছে, যে পর্যাপ্ত সিট, ঢাকা ইউনিভার্সিটির যে পরিমাণ ছাত্র এবং ছাত্রী, বিশেষ করে ছাত্রী হলের সংখ্যা এবং ছাত্রীদের আবাসনের যে প্রয়োজনীয়তা, সেই জায়গায় সংকট আছে। তো এই জায়গাগুলোতে প্রশাসনকে কিভাবে বাধ্য করা এবং চাপ দিয়ে এই আবাসনের সংকট দূর করা, এটি একটি বড় সমস্যার জায়গা। এছাড়াও ক্যাম্পাসে বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি ঢাকার খুব কেন্দ্রবিন্দুতে হওয়ার কারণে দেখা যায় যে নিরাপত্তার একটা সংকট বিভিন্নভাবে দেখি আমরা। এই 5ই আগস্টের পরে দেখেছি ছাত্রদলের একজন
কর্মী সাম্য, সে ইউনিভার্সিটির খুব কাছেই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তো এই জায়গাতে ক্যাম্পাসকে কিভাবে আরো বেশি নিরাপদ এবং পরিবেশকে আরো বেশি কিভাবে সুন্দর রাখা যায়, সেই জায়গাতে ডাকসু এবং ডাকসু নির্বাচিত যারা প্রতিনিধি তারা যথেষ্ট ভূমিকা পালনের জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে, এবং একই সাথে শিক্ষার্থীদের প্রয়োজনীয় একদম যে জায়গাগুলো, যে সার্ভিসগুলো তাদের দরকার, সেই সার্ভিসগুলো আরো কিভাবে ভালোভাবে তারা পেতে পারে। স্পেশালি একটি বড় মানে সবাই সমস্যার জায়গাটা ফিল করে যে রেজিস্টার বিল্ডিং এ তাদের যেই তারা যখন কোনো প্রয়োজনীয় কাজ করতে যায় ওখানে দেখা যায় যে ওইটা এখনো সিস্টেমগুলো আপডেটেড হয় নাই, সিস্টেমগুলো এখনো খুবই অনেক ক্ষেত্রে অটোমেটেড করা যায়, সেই অটোমেশনগুলো হয় নাই, তো সময় লাগে। আমি আমার যখন সার্টিফিকেট বা অন্য কোনো পেপার আমি তুলতে যাই সেখানে দেখা যায় যে আমার অনেক ঘোরাঘুরি করতে হচ্ছে, 3 দিন 4 দিন লেগে যাচ্ছে ওই জাস্ট প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য। সো এই সব জায়গাগুলোতে বিভিন্ন প্যানেল তাদের জায়গা থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা এই সমস্যাগুলো সলভ করব এটার মাধ্যমে। সো মোটা দাগে এইগুলোই, আর এর বাইরে বাকি সমস্যাগুলো ইন্ডিভিজুয়াল হল ভিত্তিক, এক একটি হলে এক এক ধরনের কাইন্ড অফ কাস্টমাইজড সমস্যা থাকে। কোথাও ইন্টারনেটের সমস্যা, কোথাও হয়তো পানির সমস্যা, কোথাও স্যানিটেশনের সমস্যা, মেয়েদের হলে ডিফারেন্ট সমস্যা থাকে। সো এই প্রত্যেকেই যার যার কনটেক্সট, যার যার হল অনুযায়ী এবং তাদের মতো করে সমস্যা সমাধানের রাজনৈতিক ছাত্র বান্ধব ইশতেহার তুলে ধরার চেষ্টা করছে। আর যারা কেন্দ্রীয় ডাকসুতে আছে তাদেরকে দেখছি যে তারা এখনো সবাই ইশতেহার ঘোষণা করে নাই। সো আমি মনে করি যে মোটা দাগে এই সংকটগুলোই, এই সমস্যাগুলোই তারা তুলে ধরবে। ধন্যবাদ। আমরা দেখলাম যে প্রকাশনায় গবেষণা এবং প্রকাশনার সম্পাদক হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থী হয়েছেন তন্নি। তিনি আন্দোলনে ব্যাপক একটি ভূমিকা রেখেছিলেন, আহত হয়েছিলেন আমরা জানি। তো ছাত্রদল তাদের সেই গবেষণা প্রকাশনা যে সম্পাদকের পদ সেটি ছাড়া তারা বাকি 27টি ঘোষণা করেছেন। পাশাপাশি এনসিপির বাকসাস তারাও একই কাজ করেছেন, অর্থাৎ তন্নিকে সমর্থন দেওয়ার একটা বিষয় তারা উল্লেখ করেছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটি তো অবশ্যই একটি ইতিবাচক বিষয় রাজনীতিতে। এটি আউট অফ রেসপেক্ট করতে পারে, কিন্তু সবাই করবে এটি আমি মনে করি যে অনুচিত। যে ঠিক আছে, আমি আমার একটা পোস্ট আছে যেখানে কোনো প্রতিযোগিতা হবে না, শুধুমাত্র নিশ্চিতভাবেই তন্নির যেই আহত হওয়ার যে ফেস, যে ছবিটা ভাইরাল হয়েছে, এবং এই ছবিটা দেখে আমরা সবাই খুবই মর্মাহত ছিল, এবং এই ফেসটা সামনে আসার পরেই মূলত এই আন্দোলন অনেক বেশি স্পার্কড হয়। তো সেই হিসেবে তো যারা এখানে লড়ছে সবাই তো বিভিন্নভাবে ভূমিকা পালন করেছে। তাহলে তো এটা এরকম হতো, ঠিক আছে আমরা নিজেদের মধ্যে সমঝোতা করে নেই যে আমরাই এখানে, কেউ ধরেন কাদের বলবে যে আমি 9 দফা ঘোষণা করেছি, ছাত্র শিবিরের ঢাবি সভাপতি এস এম ফরহাদ বলতে পারে যে আমি 9 দফা লেখার ক্ষেত্রে বা সমন্বয় করার ক্ষেত্রে কাদেরকে দিয়ে বা কাদের নাম ইয়ে করে পত্রপত্রিকাগুলোতে পাঠানোর জন্য সমন্বয় করেছি। আরেকজন বলতে পারে যে আমি এরকম ভূমিকা পালন করেছি। ছাত্র শিবিরের প্যানেলে একজন চোখ হারানো আহত, সম্ভবত আন্তর্জাতিক সম্পাদক পদে, খান জসিম, ঢাকা ইউনিভার্সিটিতে, যার আহত যোদ্ধা হিসেবে মোটামুটি ইউনিক একটা অবস্থান আছে। তো এরকম অনেকেই আছে যারা এই জুলাই গণ অভ্যুত্থানে খুব এক্সট্রাঅর্ডিনারি রোল প্লে করেছে। তো এখন সবাই যদি এরকম বলে যে ঠিক আছে আমার এরকম ভূমিকা আছে, আমার জন্য এই পজিশনটা সবাই একটু সম্মান করেন, এটি হলে আমি মনে করি যে এটি আমাদের যে স্পিরিটটা ছিল, কোটার বিরুদ্ধে যে আন্দোলন ছিল, এবং একই সাথে গত 16 বছরের কাইন্ড অফ শেখ হাসিনাকে একটা ক্লিন চিট দেওয়া, যে ঠিক আছে আপনি প্রধানমন্ত্রী, বা আওয়ামী লীগের যে ধরনের ইলেকশন আমরা দেখেছি ওই ইলেকশনের একটি মানে আবার একটি রিফ্লেকশন যাতে আমরা না হয়, সেই জায়গাটাতে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। একদিক থেকে এটিকে ইতিবাচকভাবে দেখা যায়, কিন্তু আমি সামগ্রিকভাবে মনে করি তন্নি হয়তো নিজেও সে চায় না যে সে বিনা প্রতিদ্বন্দ্বিতায়
উইদাউট এনি কন্টেস্টেশন সে হচ্ছে প্রার্থী জিতে আসুক। তন্নিরও আমি মনে করি যে চাওয়া উচিত যে না, আমি একজন শিক্ষার্থী হিসেবে জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছিলাম, ভূমিকা রেখেছি। যখন ডাকসু ইলেকশন হচ্ছে তখন আমি একটা ফেয়ার প্রতিযোগিতার মধ্য দিয়ে, যেহেতু কোটার বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল, এটিও কোনো কোটা হইতে পারে না যে আমি এই আহত কোটায় বা আমার ফেসটা খুবই আইকনিক ছিল, এই কোটায় আমি এখানে জিতে আসছি উইদাউট এনি ফেয়ার কম্পিটিশন। আমি মনে করি যে কম্পিটিশন হওয়াটাই বাঞ্ছনীয়, এটাই হওয়া উচিত। না, এখন আমরা দেখলাম প্যানেল তো অধিকাংশ ছাত্র সংগঠনগুলো প্যানেল ঘোষণা করে ফেলেছে অধিকাংশ। তো সেই জায়গায় আমাদের ছাত্রদের একটা লড়াই ছিল যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে, একটা নতুন ধারা আনা, যে হল দখল, সিট দখল, খাবার বাণিজ্য, মানে ডাইনিংয়ে যে খাবার বাণিজ্য হয়, মানে সর্বত্র একটা দুর্নীতি দুর্বৃত্তায়নের একটা রাজনীতি ছিল, গ্রাস করেছিল আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো। সেটির বিরুদ্ধে যেহেতু এই লড়াইটা, সেই দিক যদি বিবেচনা করি তাহলে ছাত্রদল, শিবির, বিশেষ করে এনসিপি, এই তিনটা প্যানেল আসলে আপনার কাছে মূল্যায়ন কি? আসলে দেখুন, দুর্বৃত্তায়নের রাজনীতি বন্ধ আগে তো জাতীয়ভাবে হওয়া দরকার। বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতি, পলিটিক্যাল কালচার যেটা ছিল, সেটি তো 5ই আগস্টের পরেও তেমন কোনো চেঞ্জ আসে নাই। ওই আগের স্ট্রাকচার, আগের সিস্টেম, আগের সবকিছুই কিরকম আছে। যে এখন যেভাবে পারছে, যার মাসল পাওয়ার বেশি, যার ম্যান পাওয়ার বেশি, যার কোনো একটা এলাকায় আধিপত্য বেশি, সে সেইভাবে ওই জায়গাগুলো দখল করে নিয়ে তার নিজের বেনিফিটটা ইনশিওর করার চেষ্টা করছে। সো আমরা অবশ্যই দুর্বৃত্তায়নের রাজনীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেই আমাদের এই রাজনৈতিক পথ চলা শুরু করেছিলাম। তো এটির ছাত্র রাজনীতির যে রিফ্লেকশন আমরা গত 16 বছর দেখেছি, ছাত্রলীগ যেভাবে দুর্বৃত্তায়নের রাজনীতি করেছে, যে হলে এককভাবে আধিপত্য বিস্তার করার মাধ্যমে, হলের আশেপাশের দোকানপাট থেকে শুরু করে যেই জায়গাগুলি থেকে চাঁদার মাধ্যমে অর্থ সংগ্রহ করে একটা ছাত্র রাজনৈতিক পলিটিক্যাল ইকোনমিকে সচল রাখার যে দুর্বৃত্তায়ন, এই জিনিসগুলো ছাত্রলীগের মধ্যে দেখেছি। একই সাথে ক্যাম্পাসে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় অবৈধভাবে প্রভাবিত করার মাধ্যমে নিজের লোককে নিয়োগ দেওয়া এবং সেটার মধ্য দিয়েও বেনিফিটেড হওয়ার যে রাজনৈতিক কালচার বিভিন্ন সময় আমরা দেখেছি, এটি চিরতরে বন্ধ হওয়া উচিত। এবং এটি বন্ধ চিরতরে তখনই হবে যখন খুব শক্তিশালী সিস্টেম ডেভেলপ করবে, যখন সবকিছু মেধাভিত্তিক হবে। আপনি যেখানে মেরিটোক্রেসি এস্টাবলিশড হয়, সেখানে একজন ফার্স্ট হওয়া শিক্ষার্থী সে শিক্ষকের পেছনে বা অন্য কোনো রাজনৈতিক নেতার পেছনে দৌড়াদৌড়ি করে না, যে আমাকে শিক্ষক হইতে হইলে তাদেরকে কনভিন্স করে বা তাদেরকে সুবিধা দিয়ে আমাকে এখানে শিক্ষক হইতে হবে। একইভাবে হলের ক্যান্টিনে যখন একজন ক্যান্টিন মালিক বা একজন ব্যবসায়ী, সে যখন হলের ক্যান্টিনে এই ছাত্র রাজনৈতিক দলের যারা নেতা আছে তাদেরকে ফাও খাওয়াবে না, তাদেরকে বিনা পয়সায় খাওয়াবে না, তখন ওই হলের ক্যান্টিনের খাবারের মান অবশ্যই বাড়বে। খাবারের মান যদি না বাড়ে, তাহলে এই যে ফাংশনাল একটা ডাকসু বা হল সংসদের যারা নির্বাচিত প্রতিনিধি, তারা কিন্তু তাদেরকে বাধ্য করতে পারে যে অবশ্যই মানে কোয়ালিটি ঠিক রেখে ছাত্রদের জন্য উত্তম খাবার পরিবেশন করতে হবে তাদের ইয়ের জন্য। সো একইভাবে এই প্রত্যেকটা জায়গায় বর্তমানে যে রাজনৈতিক কালচারটা আমরা দেখতেছি, এটা খুবই পজিটিভ। এবং ডাকসু যদি ফাংশনাল থাকে, তাহলে আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থীরা, মানে এদের ভেতর থেকে যারাই নির্বাচিত হয়ে আসুক না কেন, এনিওয়ান, যে কেউ নির্বাচিত হোক, সাধারণ শিক্ষার্থীরাই সেই তাদের নির্বাচিত প্রতিনিধি তারাই ঠিক করবে। এদের উপর আস্থা রাখা যায় আসলে। আমি মনে করি যে এদের উপর আস্থা রাখা যায়। বেরোয় আসতে পারে। এখন পর্যন্ত ছাত্র রাজনীতিতে ওই টক্সিক পরিবেশটা আমি কম দেখতেছি। জাতীয় রাজনীতিতে যে পরিমাণ টক্সিসিটি তৈরি হয়ে গেছে ইতিমধ্যে, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ লাগাম ছাড়া কথাবার্তা বলছেন। তাদের কথাবার্তার কোনো অনেক ক্ষেত্রে আগামাথা ঠিক থাকতেছে না। তারা মানে যে ধরনের ওয়ার্ড ইউজ করতেছেন, সেই ওয়ার্ডগুলো রাজনৈতিকভাবে মানে ব্যবহৃত হওয়া উচিত নয় অনেক ক্ষেত্রে। কিন্তু এখন পর্যন্ত ছাত্র রাজনীতি সেই অর্থে আমি ওই লেভেলের টক্সিক পরিবেশ তৈরি হতে দেখি নাই।
বরং এখানে এখনো ছাত্রদল, শিবির, বামপন্থী ছাত্র সংগঠনগুলো, বাকসাস, তারা যেভাবে মোটামুটি প্রতিযোগিতামূলক একটা অবস্থার মধ্যে আছে যে কত বেশি ছাত্র বান্ধব পলিসি নেওয়া যায়, কত বেশি ছাত্র বান্ধব ইস্যু নিয়ে কাজ করা যায় এবং ছাত্রদের কল্যাণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়, এই জায়গাগুলোতে একটা প্রতিযোগিতা দেখবেন এখন, এবং এটি অত্যন্ত ইতিবাচক। এই ছাত্র সংসদ কার্যকর থাকলে এই প্রতিযোগিতা সবসময় থাকবে এবং এর মধ্য দিয়ে আরেকটা কার্যকর জিনিস হবে, যেটি হচ্ছে রানিং শিক্ষার্থীদের মধ্য থেকেই ছাত্র নেতা তৈরি হবে। আমরা এটিও আরেকটি ব্যাড কালচার আমরা দেখতাম যে ছাত্রলীগের মধ্যে, ছাত্র দলের মধ্যেও এখনো আছে এবং অন্যান্য বেশ কিছু ছাত্র সংগঠনের মধ্যেও, যে তাদের পড়াশোনা শেষ হয়ে যাওয়ার কথা আরো 5-10 বছর আগে, এখনো তারা ছাত্র নেতা। এটি তো হওয়া উচিত নয়। ছাত্র রাজনীতিটা হওয়া উচিত যারা রানিং শিক্ষার্থী, যারা মাস্টার্স এর মধ্যে আছে, তাদেরকে দিয়ে ছাত্র রাজনীতিটা হওয়া দরকার। সো আমি মনে করি যে ডাকসু যদি কার্যকর থাকে তাহলে ছাত্র রাজনীতিতে এই যে রানিং শিক্ষার্থীরাই শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব যেই রাজনৈতিক ধারা, সেই ধারাকে এগিয়ে নিয়ে যাবে। এবার আমরা একটু আলোচনা বিষয় চেঞ্জ করব, পরিবর্তন করতে চাই। আমরা দেখলাম যে বাংলাদেশ বিএফআইইউ অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংকের আওতাধীন একটি প্রতিষ্ঠান, এটির প্রধান, বিএফআইইউর প্রধান উনি, জি, যাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে, এটি গভর্নর বলেছেন এবং তিনি জবাব বলেছেন ওনাকে ছুটিতে পাঠানোর গভর্নরকে। এটি একটি বিষয়। পাশাপাশি আমরা দেখলাম যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আমরা বিভিন্ন সময় দেখছি, এই গেল সপ্তাহে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, এমনকি এর আগে আমরা সাংবাদিকের উপর হামলা দেখলাম। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখছি মব জাস্টিস, বিভিন্ন জায়গায় ছোটখাটো ঘটনা হলেও কিন্তু পুলিশ নির্বিকার। সবকিছু মিলিয়ে আসলে সরকারের এই অবস্থানকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? 1 বছর পরে এই সরকারের যে দক্ষতা বা তাদের যেই বিভিন্ন জায়গা ধরে ধরে মূল্যায়ন করা যায়। কিছু ক্ষেত্রে সরকার খুব ভালো তাদের যোগ্যতা বা দক্ষতা দেখিয়েছে, কিছু ক্ষেত্রে সরকার অনেকাংশেই ফেইল করেছে। তো যে জায়গাগুলোতে ফেইল করেছে তার মধ্যে এটি একটি, অর্থাৎ মানুষের জানমালের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। তো এই জায়গাতে আমি এই মুহূর্তেও যেমন শঙ্কিত, একই সাথে সামনে যখন খুব দ্রুতই আমাদের জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে, সো এই জাতীয় নির্বাচনের সময় যখন এরকম একটি ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতিতে এবং ভঙ্গুর কাঠামোর মধ্যে যখন টোটাল আইন শৃঙ্খলা বাহিনীটা আছে, তখন আমি এটিতে শঙ্কিত যে সামনের নির্বাচনটা কতটা ফেয়ার এবং কতটা এই কাইন্ড অফ সন্ত্রাস বা যে ধরনের ব্যালট বক্স ছিনতাই থেকে শুরু করে যে অপকর্মগুলো হয়, এই আশঙ্কাটা এখন করার কারণ কি? এটি তো আসলে আওয়ামী লীগের আমলে আশঙ্কা করতে মানুষ, এটি এখনো, কারণ বাংলাদেশে মৌলিকভাবে যেই সংস্কারগুলো হওয়া দরকার ছিল সেটা তো হয় নাই। 1, 2 হচ্ছে বাংলাদেশের না, সংস্কার রাজনৈতিক চলমান প্রক্রিয়া, আপনি সেটিকে সংস্কার চলমান প্রক্রিয়া, এটি ট্রু। সংস্কারের ক্ষেত্রে আপনি গত 16 বছরে, না, আমার প্রশ্ন হলো আপনি তো 6 মাস কিংবা 1 বছরে সমস্ত সংস্কার করে ফেলতে পারবেন না। আপনার 2 বছর বা 1 বছর পরে আপনার সেটিও পরিবর্তনের প্রয়োজন হতে পারে। জাতির সংস্কার করতে বলছি না, যে জায়গাগুলো মৌলিক সংস্কার আবশ্যক, ধরেন আমাদের নির্বাচন ব্যবস্থায় সংস্কার হওয়া দরকার ছিল, এটি নিয়ে আলাপ আলোচনা চলছে, কিন্তু নির্বাচন ব্যবস্থাকে বা নির্বাচনকে আঞ্জাম দেওয়ার জন্য যেই প্রতিষ্ঠানগুলো, যেই স্টেট ইনস্টিটিউশনগুলো কাজ করে, সেই প্রতিষ্ঠানগুলোকে তো প্রফেশনালি একটা পরিবর্তনের জায়গায় নিয়ে আসাটা আবশ্যক ছিল। এই জায়গায় তো তেমন কোনো উন্নতি হয়নি। তাহলে সেটি কেন করতে পারেননি? মানে সব রাজনৈতিক দলগুলো কেন ঐক্যমত্য হতে পারেনি? এটা এই সরকারের ব্যর্থতা। সরকার তো পুলিশকে একটা মানে ভালো জায়গায় নিয়ে যেতে পারে নাই, পুলিশ বাহিনীকে। পুলিশের ভেতরে যেই পরিবর্তন আনা দরকার ছিল, পুলিশ বাহিনীকে প্রফেশনালি সাউন্ড করার জন্য, পুলিশের মানে গত 16 বছরে আওয়ামী লীগ হচ্ছে, শুধু গত 16 বছরে না, এর আগেও হয়েছে,
আমরা বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া বা পদায়নের জন্য মানে পদায়নের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে কাইন্ড অফ ধ্বংস করা হয়েছে। বাংলাদেশে আসলে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওইভাবে স্টেটের প্রতি আনুগত্যশীল কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাই। এটি সবসময় যেই দল ক্ষমতায় থাকে অথবা ক্ষমতায় যাওয়ার মতো অবস্থায় থাকে তাদের প্রতি তারা আনুগত্য প্রদর্শন করে। ঠিক একইভাবে আমরা শুধু পুলিশ না, পুলিশের পাশাপাশি একটা রাষ্ট্র ফাংশনাল রাখার জন্য যেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সিভিল ব্যুরোক্রেসি, অন্যান্য ব্যুরোক্রেটিক জায়গাগুলোতেও আমরা একই রকম অবস্থা দেখতেছি আর কি। তো এখন এটি অবশ্যই শঙ্কার ব্যাপার যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো খুব ভঙ্গুর অবস্থায় আছে। এটি কবে আদৌ চেঞ্জ হবে কিনা বা কিভাবে চেঞ্জ হবে আমরা জানি না। সামনে রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে এটিকে কিভাবে চেঞ্জ করবে আমরা জানি না, আমরা হয়তো দেখব। আবার একই সাথে আপনি যেটি বললেন যে বাংলাদেশে গত 16 বছরে খুব বিগেস্ট ক্রাইমগুলোর মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ থেকে লুটপাট করে টাকা পয়সা বিদেশে পাচার করা হয়েছে এবং বিদেশে বাড়ি গাড়ি এবং অবৈধ সম্পদের বিশাল ভান্ডার জমা করছে বিগত আওয়ামী লীগের ক্ষমতাশীল যারা মানে সন্ত্রাসী রাজনীতিবিদ ছিল। তো এই যে সন্ত্রাস কায়েম করেছে, সেই সন্ত্রাস কায়েম করতে পারার একটা বড় কারণ ছিল বাংলাদেশে কোনো জবাবদিহিতা নেই, স্বচ্ছতা ছিল না। চেক অ্যান্ড ব্যালেন্সের যে সিস্টেম, সেই সিস্টেম পুরোপুরি অকার্যকর ছিল। দুদক চোখের সামনে দেখছে দুর্নীতি হয়েছে, কিছুই বলে নাই। বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআই যেটার কথা বললেন, তারা কি ধরতে পারে না? তারা কি জানে না যে বাংলাদেশের টাকা এভাবে লুটে বিদেশে চলে যাচ্ছে? সব এই যে প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় যে ইনস্টিটিউশনগুলো, সাংবিধানিক ইনস্টিটিউশনগুলো, এগুলো ছিল করাপ্টেড এবং এই প্রতিষ্ঠানগুলো ছিল বায়াসড এবং ডিসফাংশনাল। সো ফলে এই লুটপাটগুলো হওয়ার সুযোগ পেয়েছে। এখন দুদক খুব ফাংশনাল ওয়েতে কাজ করছে, চেষ্টা করছে তারা এই লুটপাট ঠেকানোর এবং গত আমলে যে লুটপাটগুলো হয়েছে সেগুলোকে কিভাবে বিচারের আওতায় নিয়ে আসা যায়। এবং আমরা একটা দাবি সবসময় জানিয়ে এসেছিলাম যে বাংলাদেশে খুনের জন্য বা এই যে জুলাই আগস্টের যে গণহত্যা বা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেটার জন্য যেভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে শেখ হাসিনা, তার দোসর এবং যারা এই অপকর্ম, এই খুনগুলোর সাথে জড়িত ছিল, একই সাথে বাংলাদেশের এই যে ফাইন্যান্সিয়াল ক্রাইম যেটা হয়েছে গত 16 বছরে, শ্বেতপত্র অনুযায়ী $234 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার হয়েছে গত 16 বছরে। তো এই পাচারের জন্য এবং যেই ব্ল্যাক মানিগুলো বাংলাদেশে নির্বাচনের ক্ষেত্রে বা ক্ষমতা কুক্ষিগত রাখার জন্য ইউটিলাইজড হয়েছে, এই জায়গাটাতে এখানেও আরেকটা ফাইন্যান্সিয়াল ক্রাইম ট্রাইব্যুনাল হওয়া দরকার ছিল। এদেরকেও বিচারের আওতায় নিয়ে আসা উচিত, এদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করা উচিত। বাংলাদেশে তো অর্থ পাচার আইন আছে, প্রচলিত আইনে তো করা সম্ভব। এটা ফাংশনাল নেই তো। প্রচলিত আইনে যে বিচার ব্যবস্থা বাংলাদেশে, এই বিচার ব্যবস্থার মানে বাংলাদেশে কোনো ব্যবস্থা তো টিকে নাই এখন। বাংলাদেশে সবকিছুই হয় হচ্ছে দলীয় বিবেচনায়, সবকিছুই মানুষ কাউকে বিচারের আওতায় নিয়ে আসে সেটাও দলীয় বিবেচনায়। ধরেন একটা 71-এর পর থেকে বিভাজনের যে রাজনীতি যেই পর্যায়ে গিয়েছে, এইখানে জাস্ট একটি রিভেঞ্জ টেকিং সাইকেল, যে আমি প্রতিশোধ নিব ক্ষমতায় থাকলে ওই আমার যারা বিরোধী দল, আর সে আবার ক্ষমতায় আসলে আমার উপর প্রতিশোধ নিবে। এই যে প্রতিশোধের চক্র, এটার মধ্য দিয়ে আসলে কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়ার ফলে এই রিভেঞ্জ চক্র আরো বেশি করে ঘূর্ণায়মান থাকছে। আজকে যখন আপনি প্রচলিত আইনে বিচার করতে গিয়ে দলীয় বিবেচনায় 400-500 মানুষের নাম ঢুকাই দিচ্ছেন, অথবা কোনো ব্যক্তিগত ক্ষোভের শত্রুতার জায়গা থেকে আপনি যখন একজন মানুষের উপর ইনজাস্টিস করবেন, সেই মানুষটা আবার তার কোনো দল বা তার পক্ষ যখন ক্ষমতায় থাকবে সেও ইনজাস্টিস করার মানে চেষ্টা করবে। সো ফলে বাংলাদেশে বিচার ব্যবস্থা ধ্বংস, বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের যত ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলি ধ্বংস হয়ে আছে, ধ্বংস করে দিয়ে গেছে গত 16 বছরে এবং তারও আগে থেকে। মানে ফ্যাসিবাদী যে প্রবণতা, ফ্যাসিবাদী যে মানসিকতা যে আমি ক্ষমতা কুক্ষিগত করে রাখবো, এই নিজের ফ্যাসিবাদী প্রবণতার স্বার্থে তারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান এবং প্রত্যেকটা সিস্টেম বা ব্যবস্থাকে ধ্বংস করছে। এখন আমাদের উচিত বর্তমানে
সম্মিলিতভাবে সবাই ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানগুলোকে, এই সিস্টেমগুলোকে কার্যকর এবং শক্তিশালী করে তোলা। যে এখানে আমার সুপারিশের কারোর চাকরি হবে না, এখানে আমার তদবিরের কারণে আমার দলের কোনো কর্মী মানে অবৈধ সুবিধা পেয়ে সে এখানে নিয়োগপ্রাপ্ত হবে না, বা আমি বিচারককে প্রভাবিত করে আমার একটা শত্রুকে সাজা দিয়ে আমি তার উপর আমার প্রতিশোধের বিচার ব্যবস্থাকে ইউজ করব না আমি এইভাবে করে, বরং এই প্রত্যেকটা ব্যবস্থায় সবকিছুই ফেয়ারলি হবে, সবকিছুই জাস্ট ওয়েতে হবে, ন্যায্যভাবে হবে। এবং একই সাথে এই যে নিয়োগের জায়গাগুলো এটা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে হবে, খুব ফেয়ারলি হবে, কোনো দলীয় বায়াসনেস বা এই ধরনের নিজস্ব স্বার্থের সংশ্লিষ্টতার কারণে এগুলো হবে না। সো এই জায়গাগুলো হচ্ছে আমাদের আইডিয়াল চিন্তা, কিন্তু এই আইডিয়াল চিন্তা বাস্তবায়ন করতে হলে প্রত্যেকটা দলের এবং প্রত্যেকটা মানুষের, সমাজে বাংলাদেশে স্টেট ফাংশন করার ক্ষেত্রে যে মানুষগুলো কার্যকর থাকে প্রত্যেকের সদিচ্ছা দরকার। ধন্যবাদ। আমরা একটু আবার বলতে চাই যে এই যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আপনি নির্বাচন কমিশনের কথা বললেন, আমরা সংস্কার করতে পারিনি, কিংবা নির্বাচন ব্যবস্থা আমরা যেটি প্রত্যাশা ছিল 5 আগস্টের আগে, যে নির্বাচন ব্যবস্থার কারণে আমরা বারবার হোঁচট খেয়েছি আমাদের গণতন্ত্রের পথে হাঁটতে গিয়ে, সেই নির্বাচন ব্যবস্থাকে আমরা 5 আগস্টের পরে যদি তৈরি করতে না পারি, একটা সুন্দর ব্যবস্থা তৈরি করতে না পারি, যেখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, বড় রাষ্ট্র ভারত, তারা সুন্দর একটি নির্বাচন ব্যবস্থা তৈরি করেছে যেখানে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে, কিন্তু রাহুল গান্ধী তো এখন না, ওই ধরনের প্রশ্ন আসবে। ভোট চুরির বাংলাদেশের যে সিস্টেম হাসিনা দেখা গেছে, সেটা এখন ভারতে রেপ্লিকেটেড হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। না হলেও তারা কিন্তু একটা সিস্টেম দাঁড় করিয়ে ফেলেছে বলেই তো তাদের, এটা সত্য যে ঐতিহাসিকভাবে ভারতের যেই নির্বাচনী ব্যবস্থা সেটি বাংলাদেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী, এবং গত 47-এর পর থেকে গত 70-এর বেশি বছর ধরে তারা ফেয়ারলি একটা ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে আছে। তাদের রাষ্ট্রটা ফাংশনাল, তাদের রাষ্ট্রে ক্ষমতা হস্তান্তরের যে ডেমোক্রেটিক প্রসেস সেটি ফাংশনাল। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে 1971-এর পরে প্রায় 55 বছর অতিবাহিত হওয়ার পরেও আমরা এখন পর্যন্ত একটা ফাংশনাল ডেমোক্রেসি, ফাংশনাল স্টেট ব্যবস্থা সেটি সেই প্রত্যাশার সময় কি শেষ হয়ে গেছে? আপনারা তো পারি নাই। আপনারা এই যে সামনে নির্বাচন পরেও লং জার্নি, আমি মনে করি যে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, এই যে ডেমোক্রেসি নাই, ক্ষমতা হস্তান্তরের সুষ্ঠু প্রক্রিয়া নাই, প্রত্যেকেই চায় যে আবারও ক্ষমতায় থাকবে। তো ক্ষমতায় থাকার জন্য সে নির্বাচনের যেই নির্বাচন পরিচালনার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটাকে দলীয়করণ করে। না, আপনি বললেন প্রত্যেকেই চায় ক্ষমতায় থাকবে, এটি তো খুবই স্বাভাবিক, রাজনৈতিক দলগুলোর এজেন্ডাই থাকে তার ক্ষমতায় যাওয়া, কিন্তু সেটি হতে হবে জনগণের উপর আস্থা রেখে। আমি জনগণের ক্ষমতায় থাকতে চাওয়াটা কোনো অপরাধ নয় বা সমস্যা না। সমস্যা হচ্ছে ক্ষমতায় থাকার জন্য যে কোনো প্রক্রিয়ায়, যে কোনো মেকানিজমে ফেয়ার প্রক্রিয়াগুলোকে ধ্বংস করে দিয়ে, নিজস্ব লোক দিয়ে, জনগণকে ধোঁকা দিয়ে, অর্থাৎ রিগিং করে বা ভোট চুরি করে, রাতের ইলেকশন করে, এটা ব্যবহার না, এটাকে অপব্যবহার বলতে পারি। এই যে অপব্যবহার করা মানে তো আসলে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা। বাংলাদেশে বিগত 3টা নির্বাচনে হাসিনা যেইভাবে নির্বাচন করে সে ক্ষমতা করছে, এটার ফলে নির্বাচন কমিশন বা বাংলাদেশের নির্বাচনের জন্য ক্ষমতাপ্রাপ্ত, দায়িত্বপ্রাপ্ত যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের গায়ে যে স্থায়ী কলঙ্ক মানে লেপন হয়েছে, এটি কখনো এটি মুছতে পারবে? এই প্রতিষ্ঠান মুছতে পারবে না। ফলে আজকে দেখেন প্রধান নির্বাচন কমিশনার সাবেক, তাকে জুতার গলা মালায় পরিয়ে মানে জেলে পাঠানো হচ্ছে, বা প্রধান বিচারপতি ছিলেন, একজন বিচারকের মর্যাদা এবং তার যেই সাধারণ মানুষের কাছে তার যে সমীহ তার প্রতি, এটি তো অন্য লেভেলের। কিন্তু আজকে একজন প্রধান বিচারক বাংলাদেশের, তাকে কাইন্ড অফ জুতা মারা হচ্ছে, তাকে সে পালিয়ে যেতে চায়, পালানোর রাস্তা থেকে তাকে কিভাবে ধরে আনা হয়। সো এই বিষয়গুলো বাংলাদেশের ইতিহাসে মানে অত্যন্ত দুর্ভাগ্যজনক কালো দাগ হিসেবে থাকবে, যে এই সময় এই ব্যক্তিগুলো বাংলাদেশের ব্যবস্থাগুলোকে ধ্বংস করেছে, জনগণ তাদেরকে এই ট্রিটমেন্ট দিয়েছে। আমার সবশেষ প্রশ্ন,
আপনাদের রাজনৈতিক দলের ছাত্র সংগঠনে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি নেই, যে কারণে আপনারা সরাসরি অংশ নিচ্ছেন না। সেই ক্ষেত্রে এই ডাকসু নির্বাচনে আপনাদের সমর্থন থাকবে কোন প্যানেলের প্রতি সিদ্ধান্ত নিয়েছেন? না, দলগতভাবে আমরা এখনো কোনো প্যানেলকে সাপোর্ট করার সিদ্ধান্ত নেইনি, কিন্তু আমাদের কেন্দ্রীয় সদস্যদের মধ্য থেকে একজন একটি প্যানেলে স্বাস্থ্য এবং পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ইলেকশন করছে, আব্দুল আল মিনহাজ। ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2016-17 সেশনের হেলথ ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এবং একই সাথে আমাদের সংগঠকদের মধ্যে স্বতন্ত্রভাবে আরও বেশ কয়েকজন ডাকসু কেন্দ্রীয় পোস্টগুলোতে এবং হল সংসদেও ইলেকশন করছে। সো এখানে কোনো একক প্যানেলকে সাপোর্ট দেওয়াটা আমাদের পক্ষে সম্ভবত সমীচীন নয়, যেহেতু আমরা নিজস্ব কোনো, অর্থাৎ আমাদের ছাত্র স্টুডেন্ট চ্যাপ্টার বা ছাত্র আলাদা কোনো সহযোগী সংগঠন হিসেবে ছাত্র সংগঠনের কমিটি ঢাকা ইউনিভার্সিটিতে এখনো হয়নি। সো আমরা এখনো দলীয়ভাবে কোনো প্যানেলকে সাপোর্ট দেওয়ার কোনো সিদ্ধান্ত নেইনি। আপনার প্রত্যাশা কি এই নির্বাচন, সামনে নির্বাচন রয়েছে ডাকসু নির্বাচন? আমার প্রত্যাশা একটাই, নির্বাচনটি অত্যন্ত উৎসব মুখর একটা খুব মানে আনন্দপূর্ণ আমেজের মধ্য দিয়ে ইলেকশনটি বাস্তবায়ন হোক, এবং এই ইলেকশনে সবচেয়ে গ্রহণযোগ্য সাধারণ শিক্ষার্থীরা, একদম আপামর সাধারণ শিক্ষার্থীরা, ছাত্রছাত্রী, যাদেরকে তাদের জায়গা থেকে গ্রহণযোগ্য মনে করে, যোগ্য মনে করে এবং তাদের কল্যাণের জন্য সবচেয়ে উত্তম ক্যান্ডিডেট মনে করে, তাদেরকে, এটা যে কেউ আসতে পারে, এটা বাম ডান বা কোনো আদর্শিক জায়গা নেই, সবচেয়ে গ্রহণযোগ্য যোগ্য প্রার্থীগুলোই তারা বাছাই করুক এবং তাদের মধ্য দিয়েই ছাত্র রাজনীতির নতুন ধারার সূচনা হোক ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে। সো এটি হচ্ছে আমার প্রত্যাশা। রাফেজ সালমান রিফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি বিওডি বাংলার স্টুডিওতে এসে আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরাও রাফেজ সালমান রিফাতের মতো প্রত্যাশা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই ছাত্রদের মধ্য থেকে ডাকসুর নির্বাচন হবে এবং সেই নির্বাচনে নির্বাচিত হবেন যোগ্যরা এবং আগামী দিনে যারা ছাত্রদের নিরাপত্তা, খাবার পরিবেশ এবং সুন্দর একটি পরিবেশ নিশ্চিত করতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং প্রত্যেক মা এবং বাবা তার সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে নিরাপদ বোধ করবেন এবং তাদের যে প্রত্যাশা সেটি তারা পূরণ করতে পারবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।